দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। পোশাক খাতে শ্রমিক অসন্তোষের মূল কারণ বকেয়া বেতন ও বেকার সমস্যা। আন্দোলন করছে চাকরি হারানো শ্রমিকরাই। প্রায় 2 যুগ ধরে ঝুলে আছে প্রধান সড়ক 4 লেনে উন্নীত করার কাজ। যানজটে চরম ভোগান্তি পাবনা শহরবাসীর। ব্যবসা সম্প্রসারণের প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে চায় বাংলাদেশ। জায়কার অর্থায়নে প্রযুক্তি শিক্ষা প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। পোশাক খাতে শ্রমিক অসন্তোষের অন্যতম কারণ বকেয়া বেতন ও বেকার সমস্যা বলে মনে করেন শ্রম সংস্কার কমিশনের প্রধান। রাজধানীর একটি হোটেলে কারিগরি শিক্ষা ও শ্রম বাজার নিয়ে সিপিডির আলোচনায় তিনি বলেন, অটোমেশনের কারণে চাকরি হারানো শ্রমিকরাই আন্দোলন করছে। দেশের হাওর অঞ্চলের তরুণীদের কারিগরি শিক্ষা ও কর্মক্ষেত্রের বর্তমান অবস্থান নিয়ে গবেষণা করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। গবেষণা প্রতিবেদনে উঠে আসে কিশোরগঞ্জ জেলার 46% তরুণী উচ্চ শিক্ষা থেকে ঝরে পড়ছে। কারণ হিসেবে বলা হয় বিয়ে, কাজে নিযুক্তি ও পরিবারের কারণে শিক্ষা থেকে পিছিয়ে পড়ছে তরুণীরা। গবেষণা প্রতিবেদনে বলা হয় 75% নারী কৃষিতে যুক্ত থাকলেও উৎপাদন খাতে নারীর অংশগ্রহণ মাত্র 21%, যাদের অধিকাংশই স্বল্প মূল্যে কাজে নিয়োজিত। পিছিয়ে পড়া তরুণীদের কাজের সুযোগ করে দিতে অন্তর্ভুক্তিমূলক নীতি সংস্কারের তাগিদ সিপিডির। এডুকেশনাল কমপ্লিশন বা কোয়ালিফিকেশনের জায়গা থেকে যে ড্রপ আউট রেটটা আমরা দেখতে পাচ্ছি যে 46% ইয়াং ওমেনদের মধ্যে, অ্যাডোলেসেন্টে সেটা 9%, বাট যখন ইয়াং ওমেন তরুণীরা যখন একটা 17 থেকে 26 এই এজে আসছে, বিভিন্ন সোশিও ইকোনমিক ইস্যু হোক বা কালচারাল ইস্যু হোক, এই কারণে ড্রপ আউট রেটটা কিন্তু সিগনিফিকেন্টলি বেড়ে যাচ্ছে। করোনার পর হাওর এলাকায় অভিবাসন বেড়েছে বলে উঠে আসে সিপিডির গবেষণায়। তবে এক্ষেত্রে অভিবাসন প্রত্যাশীদের গড়ে দিতে হচ্ছে 5 লক্ষ টাকা, আর তরুণীদের 43% চাকরি খুঁজছে বলেও জানানো হয়। লেবার মার্কেটের কন্ডিশন কি, এমপ্লয়মেন্ট ট্রেন্ড কি, কি ধরনের জব রয়েছে সেখানে অ্যাডোলেসেন্ট এবং ইয়ুথদের, সেই জিনিসগুলো আমরা বুঝতে চেয়েছি। এবং একই সাথে জেন্ডার স্পেসিফিক যে ব্যারিয়ার বা বায়াস কিশোরগঞ্জের লেবার মার্কেটে সোশ্যাল হোক, ইকোনমিক হোক, সেই ধরনের জেন্ডার স্পেসিফিক ব্যারিয়ার্সগুলো আমরা আসলে আইডেন্টিফাই করবার চেষ্টা করেছি। আলোচনায় বক্তারা বলেন, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়াতে হবে। সামাজিক সাংস্কৃতিক বাধা এবং সীমিত দক্ষতাও তরুণীদের কর্মক্ষেত্রে অংশগ্রহণকে কঠিন করে তুলছে। কারণ 4 মাসের একটা ট্রেনিং, 3 মাসের একটা ট্রেনিং, 2 মাসের একটা ট্রেনিং দিয়ে আসলে সত্যিকার অর্থে একটা ফুলফিল যে এমপ্লয়াবিলিটি, সেটা নিয়ে সব বড় একটা কঠিন কাজ হয়। প্রোডাক্টের যেই ফিনিশিং কোয়ালিটি, সেটা আমরা অনেকের মধ্যে এখনো তৈরি করতে পারছি না। দ্যাটস ওয়াই তারা এই জায়গাটায় আসতে পারেনি। তৈরি পোশাক খাতে শ্রমিক অসন্তোষের জন্য বকেয়া বেতন ও বেকার সমস্যাকে দায়ী করেন শ্রম সংস্কার কমিশনের প্রধান। জানান, শ্রমিকরা অটোমেশনের সঙ্গে খাপ খাওয়াতে না পেরে ঝরে পড়ছে। এজন্য অটোমেশনের সাথে খাপ খাইয়ে শ্রমিকদের দক্ষ করে গড়ে তোলার পরামর্শ তার। বেকার শ্রমিকরা কারখানার গেটে গিয়ে কিন্তু আপনার আন্দোলন করেছে যে আমাদের চাকরি দিতে হবে। এবং খেয়াল রাখবেন, এই যে শিল্পাঞ্চলগুলো, ওখানে কিন্তু এই বেকার শ্রমিকরা মানে ওই কোনো না কোনো কারখানা থেকে ঝরে পড়া শ্রমিক। এই যে জ্যাকার মেশিনগুলো আসার পরে কিন্তু অটোমেশনের কারণে কিন্তু প্রচুর শ্রমিক ঝরে পড়েছে এবং তারা কিন্তু ওইখানেই আছে। আমাদের সংস্কৃতি একবার ঢাকায় আসলে আর গ্রামে ফিরে যায় না। এ সময় পিছিয়ে পড়া তরুণীদের কাজের সুযোগ নিশ্চিত করতে জেলাভিত্তিক নীতি তৈরির তাগিদ দেন গবেষকরা। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। অপ্রশস্ত সড়ক, যত্রতত্র গাড়ি পার্কিং, অবৈধ যানবাহনের কারণে পাবনায় যানজটে চরম দুর্ভোগ পোহাচ্ছে শহরবাসী। দখল হয়ে গেছে শহরের অধিকাংশ ফুটপাত। রাস্তা দখল করে গড়ে উঠেছে অবৈধ সিএনজি স্টেশন। প্রায় 2 যুগ ধরে ঝুলে আছে প্রধান সড়ক 4 লেনে উন্নীত করার কাজ। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জা রিপোর্ট। মধ্য শহরের নতুন ব্রিজের ঢালে যানজটের জন্য দায়ী করা হয় রাস্তার পাশের অবৈধ এই সিএনজি স্টেশনকে, যেটি সবসময় নিয়ন্ত্রণ করেন ক্ষমতাসীন প্রভাবশালীরা। ক্ষমতার পালাবদলে স্টেশনটির হাত বদল হলেও বদলায়নি সেই আগের চিত্র। সিএনজি স্টেশন, এই স্টেশনটা তোলার ক্ষমতা কিন্তু কারণ নাই, এবং এই সিএনজি স্টেশনের কারণে পাবনা শহরের যানজট লেগেই থাকে। সিএনজি স্ট্যান্ড আগের সময় যে জায়গায় ছিল এখনই একই জায়গায় আছে, শুধু পট পরিবর্তনে মানুষের হাত বদল হয়েছে। রাস্তা প্রশস্ত হয়নি। আমার মনে যে নগর পরিকল্পনার এখানে সংকট আছে। এমনকি অবৈধ স্টেশনের নিয়ন্ত্রকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও সাহস পায় না খোদ পৌর কর্তৃপক্ষ। এই সিএনজি কারা নিয়ন্ত্রণ করে?
এখন তাদেরকে নিয়ন্ত্রণ করাটা আমাদের পক্ষে কতটুকু সম্ভব, একটা পৌরসভার পক্ষে এটা একমাত্র সম্ভব আইন প্রশাসন, যেটা আইন শৃঙ্খলা বাহিনী আমরা বলি, তারা ছাড়া আসলে সম্ভব। মধ্য শহরের প্রধান সড়কের পাশে পৌর কর্তৃপক্ষ নো পার্কিং জোন সাইনবোর্ড দিলেও কেউই সেসবের তোয়াক্কা করছেন না। অপরিকল্পিতভাবে গড়ে ওঠা অধিকাংশ বহুতল ভবন, অফিস আর মার্কেটে গাড়ি পার্কিং এর কোনো ব্যবস্থা না থাকায় প্রধান সড়কে যানজট প্রকট আকার ধারণ করেছে। যানজটে আমরা চলাফেরাই করতে পারি না, সাধারণ জনগণ খুব অস্বস্তিকর ভিতরে আমরা বসবাস করতেছি। পাবনার প্রধান সড়ক 4 লেন করার কথা ছিল, কিন্তু রাজনৈতিক সদিচ্ছার কারণে এই 4 লেন করা সম্ভব না হওয়ার কারণে প্রতিনিয়ত যানজট সৃষ্টি হচ্ছে এই প্রধান সড়কে। ফলে এই ভবনগুলোর সামনে যে সকল গাড়িগুলো আসেন, যেগুলো পার্কিং করা হয়, অধিকাংশ রাস্তার মাঝখানে ফুটপাতের উপরে পার্কিং করে। দখল হয়ে গেছে ফুটপাত, রাস্তার দুধারে গড়ে উঠেছে অবৈধ দোকানপাট, ফলে পথচারী চলাচল চরমভাবে বিঘ্নিত হচ্ছে। এই শহরের ফুটপাতগুলো এমনভাবে দখল হয়েছে, ফুটপাত দেখে মনে হবে না আপনার কোনটা ফুটপাত আর কোনটা রাস্তা। মানুষ ফুটপাত ছেড়ে রাস্তা দিয়ে চলছে, মানুষ হাঁটতে পারে না ফুটপাত দিয়ে, ফুটপাতে দোকান দিয়ে বসায় রাখছে এবং ফুটপাতের দোকান থেকে কেউ কেউ নাকি টাকা পয়সা নেয়। আমরা রাস্তায় চলতে পারি না, কঠিন অবস্থার মধ্যে আমরা আছি। সড়ক ও জনপথ বিভাগের মতে যানজট নিরসনে বাস টার্মিনাল থেকে মধ্য শহর হয়ে গাছপাড়া পর্যন্ত সড়কটি 4 লেনে উন্নীত করার পরিকল্পনা থাকলেও জমি অধিগ্রহণ জটিলতায় ঝুলে আছে সে কাজ। এই রাস্তাটাকে 4 লেন করার বিষয়ে দেখা যাচ্ছে যে এটা জমি অধিগ্রহণের যে খরচ, এটা একটু হিউজ আসবে, যেহেতু শহরের মধ্যে জমি এবং জমির দাম অনেক বেশি। দেখা যাবে আমার প্রজেক্ট কস্ট যদি 900 কোটি টাকা হয়, এর মধ্যে 600 কোটি টাকায় আমার হয়তো জমি অধিগ্রহণ লেগে যাচ্ছে। আমাদের যে নেক্সট 10 ইয়ার প্ল্যান আছে, সেখানে এই প্রকল্পটাকে আমাদের দেওয়া আছে। যানজট নিরসনে শহরের প্রধান সড়কটি 4 লেনে উন্নীত করার দাবি স্থানীয়দের। উৎপল মির্জা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ব্যবসা সম্প্রসারণে প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে চায় বাংলাদেশ। সে লক্ষ্যকে সামনে রেখে গ্রহণ করা হয়েছে বিটপ এসি প্রোগ্রাম, যার মাধ্যমে দেশের 3000 শিক্ষার্থীকে প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত করা হবে। 3 বছর মেয়াদী এই প্রোগ্রামে অর্থায়ন করবে দাতা সংস্থা জাইকা। মঙ্গলবার রাজধানীতে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা জানানো হয়। প্রযুক্তির ব্যবহারে বদলে যাচ্ছে অর্থনীতি, বদলে যাচ্ছে জীবনযাত্রার মান, কিন্তু সমস্যা হলো বিশ্বব্যাপী প্রযুক্তি খাতের যে অগ্রগতি হয়েছে তার সাথে তাল মিলিয়ে এগুতে পারেনি বাংলাদেশ। অভাব আছে প্রযুক্তিগত শিক্ষা আর দক্ষ জনশক্তির, এমন তথ্য উঠে আসে বেসিস আয়োজিত এই আলোচনায়। Obviously, as our keynote speaker mentioned, that the digital ID, data sharing, and also digital payment, I think Japan has the good experiences. Maybe your expertise and experiences could help our government to bring that sort of advanced level of platform for us to bring more efficient service delivery. অনুষ্ঠানে জানানো হয়, দেশে প্রতি বছর 25,000-এর বেশি শিক্ষার্থী প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত হলেও দেশের বাজারে কর্মসংস্থান হয় মাত্র 8,000-এর। প্রযুক্তিগত প্রশিক্ষণ কেন্দ্র আর প্রযুক্তিগত প্রতিষ্ঠানের শিক্ষার ঘাটতি এর বড় কারণ, যা থেকে উত্তরণে দেশের শিক্ষার্থীদের প্রযুক্তি শিক্ষার সাথে বাস্তব জ্ঞানের সম্পর্ক বাড়ানোর তাগিদ দেয়া হয় অনুষ্ঠানে। বাংলাদেশ got the special focus. With their great support, we have achieved a lot, especially in the development of the software professionals. Huge number of software professionals got training in Japan, and JICA, JETRO, and all other Japanese development partners are having a huge plan to develop these software professionals who will be the backbone in the coming days. So these areas will have to be addressed by us. সে লক্ষ্যকে সামনে রেখে দেশের তরুণ প্রজন্মকে প্রযুক্তিগত শিক্ষায় এগিয়ে নিতে 3 বছর মেয়াদী বিটপ এসি প্রোগ্রাম হাতে নেওয়া হয়েছে, যার আওতায় দেশের আইটি খাতের 3000 শিক্ষার্থীদের প্রযুক্তিগত শিক্ষার প্রশিক্ষণ দেওয়া হবে। এই প্রশিক্ষণের অর্থায়ন দেবে দাতা সংস্থা জাইকা। JICA is fully committed to strongly supporting the next BJET program in future, as well as to send more young talented ICT engineers to Miyazaki and other parts of Japan. বেসিস জাপান ডে 2024 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বেসিস জাপান ডেস্ক এবং মিয়াজাকি আইটি প্লাস এর মধ্যে একটি সমঝোতা চুক্তিও স্বাক্ষরিত হয় অনুষ্ঠানে। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ডাবল মিলিয়ন
অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। বিজয়ের 53 বছর উদযাপন উপলক্ষে দিনাজপুরের হিলিতে অনুষ্ঠিত হয়েছে নারী উদ্যোক্তা বিজয় মেলা। সোমবার দিনাজপুরের হাকিমপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত মেলায় নারী উদ্যোক্তারা নিজেদের তৈরি বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেন। মেলায় ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। দর্শকদের দারুণ সাড়া ও বিক্রি ভালো হওয়ায় খুশি নারী উদ্যোক্তারা। প্রতি বছর এমন বিজয় মেলা আয়োজনের দাবি মেলায় আসা দর্শনার্থীদের। ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। সার্বিক সূচক ডিএসসি এক্স 45 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5224-এ। বেচা কেনা হয়েছে 450 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে 210টির, কমেছে 110টির, আর অপরিবর্তিত আছে 76টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো সিটি ব্যাংক ক্যাপিটালের। ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ডিএসই এক্স গতদিনের চেয়ে প্রায় 45 পয়েন্ট বেড়ে গিয়ে 5224-এ অবস্থান করছে। আজ দিনের শুরুতে মার্কেটে ঊর্ধ্বগতি নিয়ে তার লেনদেন শুরু করে। এর কিছু সময় পরে মার্কেটে সেল প্রেসার দেখা গেল, পরবর্তীতে ইনভেস্টরদের মধ্যে বাই করার প্রবণতা বৃদ্ধি পায়। ফলস্বরূপ দিন শেষে মার্কেট 45 পয়েন্ট পজিটিভ নিয়ে তার লেনদেন শেষ করে। আজ মার্কেটের লেনদেনরত কোম্পানির মধ্যে শেয়ার মূল্য বেড়েছে 210টি কোম্পানির এবং কমেছে 110টি ও অপরিবর্তিত ছিল 76টি কোম্পানির শেয়ার মূল্য। আজ মার্কেটের টোটাল টার্নওভার ছিল 450 কোটি টাকা। মার্কেটের গত সপ্তাহের এভারেজ টার্নওভার ছিল 222 কোটি টাকা এবং চলতি সপ্তাহের 3 দিনের এভারেজ টার্নওভার ছিল 377 কোটি টাকা। আজকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশনের। আজকে এদের প্রায় 35 কোটি টাকার লেনদেন হয়েছে। দ্বিতীয়তে ছিল বিএসসি। ইন্ডেক্স বাড়ার জন্য আজ বেশি কন্ট্রিবিউশন রেখেছে জিপি। গেইনার লিস্টের প্রথমে পাচ্ছি আমরা বিএসসি এবং দ্বিতীয়তে পাচ্ছি জিপিএস ইস্পাত। একসময় সিলেট জেলার কমলা চাষ হতো, এখন দেশের বিভিন্ন স্থানে বাণিজ্যিকভাবে চাষ করা হচ্ছে কমলার বিভিন্ন জাত। ব্রাহ্মণবাড়িয়ার এক প্রবাসী ও ঠাকুরগাঁয়ের এক অবসরপ্রাপ্ত ব্যক্তি শখের বশে কমলা ও মাল্টা চাষ করে সফল হয় এখন বাণিজ্যিকভাবে আবাদ করছেন কমলার। ব্রাহ্মণবাড়িয়া ও ঠাকুরগাঁও প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। শখের বশে কমলার বাগানের মালিক থেকে এখন কমলা ব্যবসায়ী। ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের উত্তর বঠিনা গ্রামের জয়নাল আবেদিন সরকারি চাকরি থেকে অবসর নেয়ার পর 2019 সালে 150টি কমলা দিয়ে শুরু করেন কমলার বাগান। 2021 সালে প্রথম ফলন পাবার পর সিদ্ধান্ত নেন বাণিজ্যিকভাবে কমলার বাগানের। বাড়ির পাশে 2 একর জমির উপর গড়ে তোলেন কমলার বাগান। এর সাথে মাল্টার বাগানও করেন তিনি। বর্তমানে 6 একর জমির উপর 400 কমলা ও মাল্টা গাছ রয়েছে তার। গত বছর বিক্রি করেছি আমি 6 লক্ষ টাকা, তার আগের বছর বিক্রি করেছিলাম 2.5 লক্ষ টাকা। এই বছর আমি 15 থেকে 20 লক্ষ টাকা বিক্রি করতে পারবো আমি আশা করছি। ভবিষ্যতে আমার ইচ্ছা যে আমি যদি 15 থেকে 20 বিঘা জায়গা করতে পারি তাহলে আমার এখানে 30 থেকে 40 জন বা 50 জন লোক আমার এখানে কাজ করবে। প্রতি বছরই বাড়ছে ফলন, ফলের আকার, মান ও স্বাদ ভালো। প্রত্যন্ত এই গ্রামে কমলার বাগান দেখতে দূর দূরান্ত থেকে প্রতিদিন দর্শনার্থীরা আসছেন। কমলা বাগান যেটা, এটা ইন্ডিয়ায় অনেক প্রসিদ্ধ, অনেক ভালো। তো ওইখানকার ফ্লেভারটা আমি ঠিক এখানে পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। আমি সচক্ষে বাগান পরিদর্শন করে দেখলাম, অত্যন্ত অমায়িক পরিবেশ, আমাকে খুব ভালো লেগেছে। ভারতের যে দার্জিলিং কমলার যে স্বাদ, আমরা এখানে সেই স্বাদটাই পাচ্ছি। বাইরে মালের থেকে এই মাল ভালো, দেখতেও ভালো, সাইজ ভালো, কালারও ভালো ও মিষ্টি দিক দিয়েও অনেক ভালো। চারা কোন জাতটা খুব ভালো, কতটুকু দূরে দূরে চারা রোপণ করতে হয়, ফলনটা কয় বছর পরে আসে, এই ধারণা নেওয়ার জন্য আমি আসছি। বাগানে এতই বেশি ফলন যে আমরা আসলে খুবই আনন্দিত। সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ফার্টিলাইজেশন, ইরিগেশন এবং সেখান থেকে আরো কলম করে চারার কোনো করা যায় কিনা, এই ভাবনাগুলো আমরা তাকে দিয়ে থাকি। একইভাবে কমলার আবাদ করে জীবনের মোড় ঘুরিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার দুলালপুর গ্রামের আলমগীর ভূঁইয়া। দীর্ঘ 17 বছর প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরে 2019 সালে 2 বিঘা জমি 1 লাখ টাকা লিজ নিয়ে কমলার বাগান করেন। 2021 সালে ভালো ফলন পান, এতে বিনিয়োগ করা পুঁজিও উঠে আসে তার। এরপর বাণিজ্যিকভাবে কমলা চাষ শুরু করেন তিনি। বাগান পরিচর্যা বাবদ বছরে আলমগীরের 3 লাখ টাকা ব্যয় হয়।
চলতি মৌসুমে বাগানে কমলা বিক্রি করে 14 থেকে 15 লাখ টাকা আয়ের আশা করছেন তিনি। সবাই আমারে বলছে যে এটা হইব না, টক হইব, এটা হইব, অনেক কিছু অনেক লোকে বলছে। তো আমি ওইদিকে আর তাকাই নাই, আমি আমার মতো করে গড়ে তুলছি। এই বছর তো স্টার্টিং, আমার এখনো বিক্রি শুরু হয়েছে। আশাবাদী আমি 14-15 লাখ টাকা বিক্রি হবে। আমরা যে চায়না কমলাটা খাই, এটার স্বাদ আর ভাইয়ের বাগানের যে কমলা খাইলাম এর স্বাদের ভিতরে কোনো পার্থক্য নেই। দিন মনে করে 400-500 কাস্টমার আইতেছে, বুঝছেন? একজনে 15 কেজি 20 কেজি নিতেছে, এবার নিজে হাতে ফাইটা খাইতেছে, দেখতেছে খুব স্বাদ। ইনশাআল্লাহ আমি আসছি, আমার এরকম একটা বাগান করার স্বপ্ন আছে। জেলায় কমলার বাগান সম্প্রসারণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানান উপজেলা কৃষি কর্মকর্তা। ওনার যে জমিগুলো ছিল, এই জমিটা কিন্তু পতিত ছিল একসময়, এখন এই জমিটা চাষের আওতায় আছে। এই বাগান থেকে আশেপাশের যে কৃষকরা আছে তারা উদ্বুদ্ধ হচ্ছে, বিশেষ করে শিক্ষিত বেকার যুবক। আলমগীর ভূঁইয়া বাগান থেকেই প্রতি কেজি কমলা বিক্রি করছেন 200 টাকা দরে। রওশন জাহান মিষ্টি, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।